হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অপূর্ব বিশ্বাস। আর আপনারা দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রোহোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি। আজকে একটি বিশেষ ডিজিজ নিয়ে আলোচনা করব। ডিজিজটা হচ্ছে স্ক্যাবিস, যাকে আমরা প্লেন গোদা বাংলায় বলি পাঁচড়া বা চুলকানি বললেও অসুবিধা হয় না। ঘা, পাঁচড়া বা চুলকানি, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে স্ক্যাবিস। এই স্ক্যাবিস হওয়ার মূল কারণ হলো এক ধরনের অতি ক্ষুদ্র ৮ পা বিশিষ্ট পরজীবী পোকা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সার্কোপটেস স্ক্যাবি। এটি মূলত ত্বকের নিচে গর্ত করে বাস করে, ডিম পাড়ে, যার ফলে প্রচন্ড চুলকানি ও র্যাশ তৈরি হয় আমাদের স্কিনে। আমি এখানে একটু বলে যাই, আজকে আমি স্ক্যাবিসের হোমিওপ্যাথি এবং ইলেকট্রোহোমিওপ্যাথি এই দুটো প্যাথি নিয়েই আলোচনা করব এবং দুটো প্যাথিরই মেডিসিন সম্পর্কে বলবো। স্ক্যাবিসের প্রধান কারণ, সংক্রমণের মাধ্যমগুলি একটু আলোচনা করি। কেন স্ক্যাবিস বা কিভাবে সংক্রমণ হয়। নাম্বার 1, প্রত্যক্ষ সংস্পর্শ, ডিরেক্ট কন্ট্যাক্ট। এটি মূলত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়। এটা প্রচন্ড ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির ত্বকের সাথে দীর্ঘক্ষণ সরাসরি স্পর্শে থাকলে এই পোকা সুস্থ মানুষের শরীরে বা স্কিনে চলে আসে। নাম্বার 2, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, পরোক্ষ সংস্পর্শ। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমেও এটি ছড়াতে পারে। যেমন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানার চাদর বা বালিশ যদি অন্য কেউ ব্যবহার করে, তোয়ালে বা গামছা ব্যবহার করলে, বা তার যে কোনো পরিহিত পোশাক যদি কেউ ব্যবহার করে যার স্ক্যাবিস নেই, সেরকম ব্যক্তির কিন্তু এরকম এই ডিজিজ হতে পারে। এছাড়া পরিবেশগত কিছু ব্যাপার রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় দেখা যায়, যেখানে অনেক মানুষ একসাথে থাকে, সেখানে এটি দ্রুত ছড়ায়। যেমন স্কুল বা হোস্টেলে ছড়াতে পারে, নার্সিং হোম বা যৌথ পরিবারে অনেকে একসঙ্গে বাস করে। চুলকানির কারণ, এই পোকা যখন ত্বকের নিচে গর্ত করে, তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনি সিস্টেম সেই পোকা তাদের ডিম এবং বর্জ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। এর ফলে প্রচন্ড চুলকানি শুরু হয়। সময় ধীরে শরীরে পোকা ঢোকার 2 থেকে 6 সপ্তাহের পরে সাধারণত এর লক্ষণগুলি প্রকাশ পায়। এর প্রতিরোধের উপায় কি আছে? যেহেতু এটি ছোঁয়াচে, তাই পরিবারের কারো হলে সবারই সাবধান হওয়া উচিত। তার যে আক্রান্ত হয়েছে তার জামাকাপড় বা বিছানার গরম জলে ধুয়ে বা ডেটল দিয়ে ধুয়ে রোদে শুকানোটা খুব জরুরি। স্ক্যাবিসের জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু কার্যকর ওষুধ আছে এবং আরেকটু বলি এখানে, স্ক্যাবিস প্রচন্ড কষ্টদায়ক একটা ডিজিজ। তো স্ক্যাবিসের জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু কার্যকরী ওষুধ আমাদের রয়েছে। মূলত রোগীর লক্ষণ এবং অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়। যেহেতু হোমিওপ্যাথি একটি সিম্পটম বেস মেডিসিন, সেই হেতু লক্ষণ মিলিয়ে অবশ্যই মেডিসিন দেওয়া উচিত। সাধারণ যে হোমিওপ্যাথি ওষুধগুলি ব্যবহৃত হয়, একদম এ গ্রেডের কিছু ওষুধের আমি 2-4টে ওষুধের নাম বলছি, তারপর আমি চলে যাব ইলেকট্রো হোমিওপ্যাথি থেকে কি মেডিসিন দেওয়া হয়। নাম্বার 1, সালফার। এটি সাধারণত চুলকানি এবং ত্বকের জ্বালা পড়ার জন্য দেওয়া হয়, বিশেষ করে যখন রাতে বিছানায় গরমে যদি চুলকানি বেড়ে যায়, সেক্ষেত্রে সালফার খুব সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। তো নেক্সট, সরিনাম। যদি শরীরের আমাদের বিভিন্ন যে ভাঁজ রয়েছে শরীরের, যেমন কনুইর ঠিক উল্টো দিকটা, হাঁটুর ঠিক উল্টো দিকটা বা কুচকির গোড়ায়
তবে বেশ এটা বেশ কার্যকরী ওষুধ। সরিনাম অর্থাৎ ভাঁজগুলোতে প্রচন্ড চুলকানি হয়, আর শীতকালে সমস্যা বাড়ে সরিনামের পেশেন্টদের। মার্কসল, মার্কসল যদি চুলকানি থেকে রস বেরায়, চটচটে একটা আঠালো তরল পদার্থ বেরায়, সেক্ষেত্রে এবং ক্ষত হয়, ক্ষত হওয়ার প্রবণতা থাকে, তবে মার্কসল দারুণ কাজ করে। কস্টিকাম শরীরের স্পর্শকাতর জায়গার চুলকানির জন্য আমরা কস্টিকাম ব্যবহার করতে পারি। যেহেতু হোমিওপ্যাথি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, হোমিওপ্যাথি বা ইলেকট্রো হোমিওপ্যাথি লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়। যেমন চুলকানি কখন বাড়ছে, শরীরের কোথায় হচ্ছে তা জেনে নেওয়া খুব জরুরি। ওষুধের পাশাপাশি আগেই বলে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বা ব্যবহৃত কাপড় গরম জলে ধোয়া, বিছানা রোদে দেওয়া, এগুলি কিন্তু খুব জরুরি। তো এবার আসি আমরা ইলেকট্রো হোমিওপ্যাথিতে স্ক্যাবিসের কি ট্রিটমেন্ট আছে। ইলেকট্রো হোমিওপ্যাথিতে স্ক্যাবিস বা এহেনো ধরনের চর্মরোগের চিকিৎসার জন্য নির্দিষ্ট কিছু রেমেডি বা ঔষধের সমন্বয়ে ব্যবহার করা হয়। আমরা একটু দেখে নেব এই স্ক্যাবিস সারাতে ইলেকট্রো হোমিওপ্যাথিতে আমরা কি কি মেডিসিন বা রেমেডি ইউজ করব। নাম্বার 1, স্ক্রোফ্লোসো-5 অর্থাৎ S5, এটি চর্মরোগের জন্য সব থেকে কার্যকরী একটি রেমেডি এবং প্রধান ঔষধ। এটি ত্বকের টিস্যু পুনর্গঠনে এবং চুলকানি কমাতে ভীষণ সাহায্যকারী একটি রেমেডি। আমরা নেক্সট রেমেডি C5 অর্থাৎ ক্যান্সারোসো-5, এটি সাধারণত ত্বকের গভীরে সংক্রমণের ক্ষেত্রে এবং কোষের অস্বাভাবিক অবস্থা ঠিক করতে S5 ব্যবহার করা হয়। S5 এর সাথে C5 ব্যবহার করা হয়। এছাড়া আমরা দেব একটু A2 অর্থাৎ অ্যানজিওটিকো 2, রক্ত পরিষ্কার করতে এবং ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এটি খুব সহায়ক রেমেডি। সঙ্গে আমরা একটু ভেনন দেব, ভেনেরিওন। যদি সংক্রমণটি অনেক পুরনো হয়ে যায়, অর্থাৎ ক্রনিক পর্যায়ে চলে যায় বা রক্তে বিষক্রিয়া দেখা দেয়, তবে আমরা ভেনন S5, C5, A2 এর সঙ্গে একটু ভেনন দেব। আর ইলেকট্রিসিটি আমরা দেব WE হোয়াইট ইলেকট্রিসিটি। এটি সাধারণত বাহ্যিক প্রয়োগে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে হিসাবে দারুণ কাজ করে। A2 রক্ত পরিষ্কার করতে এবং ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভীষণ সহায়ক, আমি বলে গেছি। ভেনেরিও 1, যদি সংক্রমণটি অনেক পুরনো হয় তবে বিষক্রিয়া দেখা দিতে পারে, সেক্ষেত্রে ভেনন দারুণ কার্যকরী ওষুধ। WE হোয়াইট ইলেকট্রিসিটি, এটি সাধারণত বাহ্যিক প্রয়োগে এক্সটার্নালি ব্যবহার করার জন্য আমরা বলে থাকি। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা, ইলেকট্রো হোমিওপ্যাথিতে S5, C5, A2, ভেনন সঙ্গে WE। আমরা আলাদা করে একটু A2, ভেনন, একটু WE আমরা ব্যবহার করার জন্য, এক্সটার্নালি ব্যবহার করার জন্য দিতেই পারি। এবার একটু বলি বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে S5WE আমরা আলাদা করে দিতে পারি। সামান্য বিশুদ্ধ জলে বা গ্লিসারিনে যদি S5WE আমরা একটু মিশিয়ে লাগানোর জন্য দিই, তাহলে কিন্তু বন্ধুরা ভালো কাজ করবে। তবে এক্ষেত্রে একটু বলবো, ডিজিজটা পজিটিভ কি নেগেটিভ, ইলেকট্রো হোমিওপ্যাথিতে ওষুধের পজিটিভ বা নেগেটিভ বিচার করে ডোজ নির্বাচন করবেন, এটা খুব জরুরি। প্রয়োগ পদ্ধতি তো আমরা দেখলাম, এক্সটার্নাল ইউজও আমরা কিভাবে করব বলে দিলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার আসবো অন্য ডিজিজ নিয়ে। স্বাস্থ্যই সম্পদ। নমস্কার। যদি উপকৃত হন তাহলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে।